অনেক দিন আগের কথা। একটা গ্রাম ছিল যার নাম শিবপুরা। সেই গ্রামটা তার শস্য শ্যামলা ক্ষেত আর লম্বা চওড়া নদীর জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই গ্রামের আসল পরিচয় ছিল এখানকার ধনী শেঠদের আতঙ্ক। গ্রামের প্রত্যেকটা মানুষ এই শেঠদের জালে জড়িয়ে পড়েছিল। ধনী শেঠদের কাজই ছিল গরিব মূর্খ চাষিদের বেশি সুদে টাকা ধার দেওয়া, আর যখন তারা ওই টাকা ফেরত দিতে পারত না, তখন গরিব চাষিদের সমস্ত জমি বাড়িঘর ওই শেঠরা জবরদস্তি দখল নিয়ে নিত। গ্রামের ঠিক মাঝামাঝি একটা বিশাল জমিদার বাড়ি ছিল, যেখানে থাকতো শেঠ মতিলাল। সে ছিল সকল শেঠের শেঠ আর ভীষণ অহংকারী। শেঠ মতিলাল নিজের সমস্ত সম্পত্তি গরিব মূর্খ চাষিদের ঠকিয়ে বানিয়েছিল। গ্রামের প্রায় প্রত্যেকটা পরিবারের জমি বাড়ি তার কবজায় ছিল। মতিলালের নিয়ম ছিল, যদি কেউ ধারের টাকা মেটাতে না পারে, তাহলে তার সমস্ত সম্পত্তি এমনকি বউ বাচ্চাও শেঠের গোলাম হয়ে থাকত। এই যে জুলুমের জন্য প্রায় প্রত্যেক দিন গ্রামবাসীরা শেঠ মতিলালকে মনে মনে গালাগালি করত। বেচারারা নিজেরাই গ্রামের গোলামের জীবন কাটাচ্ছিল। একদিন এক গরিব চাষি শেঠ মতিলালের কাছে এলো। শেঠজি, আমাকে আর 1 মাস সময় দিন। পরের মাসে আমি আপনাকে কিছু টাকা ফেরত দিয়ে দেব। গরিবের উপর দয়া করুন শেঠজি। সময়? তোদের তো সেই একই নাটক। শোন, যদি পরের মাস পর্যন্ত আমার টাকা না ফেরত দিস, তাহলে তোর বউ আর বাচ্চা আমার সম্পত্তি হবে, আর তাদের উপর শুধু আমার অধিকার থাকবে। পুরো গ্রামে শেঠের আতঙ্ক ছড়িয়েছিল। সেই গ্রামেই থাকতো এক গরিব ছেলে, রমেশ। সে তার অসুস্থ বাবাকে নিয়ে থাকতো। রমেশের বাবা কিছুদিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন, আর নিজের চিকিৎসা করানোর জন্য শেঠ মতিলালের কাছ থেকে 50,000 টাকা ধার নেয়। কিন্তু চিকিৎসা করানো সত্ত্বেও সে মারা যায়। আরে অজুহাত বন্ধ কর, আমার টাকাটা ফেরত দে। 50,000 টাকা তো নিয়েছিলি না গত মাসে? সুদ সহ ওটা 3 লাখ হয়ে গেছে। শেঠজি, 50,000 টাকা থেকে 3 লাখ কিভাবে হয়ে গেল? সেটাও 1 মাসে। আর আর আপনি তো টাকা ধার দেওয়ার সময় অনেক কম সুদ বলেছিলেন। আরে অর্থ বুদ্ধিমান, বেশি বুদ্ধি খরচা করিস না। টাকা আমার, সুদ কত হবে তাও আমিই বলবো। 1 মাসে ফেরত দিলে 50,000-এর বদলে 60,000 দিতে হতো। আর আজ 1 মাস 1 দিন পেরিয়ে গেছে, আর 1 দিন বেশি হবার সুদ কত হবে সেটাও আমি বলবো। চল চল, 3 লাখ টাকা বার কর, না দিলে তোর ঘর আর জমি আমার নামে করে দে। কি বলিস? কাল থেকে আমার জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে আসবি, কারণ তোর ঘর আর জমি মিলে 3 লাখ টাকা হবে না। যদি কাজ করতে না আসিস তো সুদ কিন্তু বাড়তেই থাকবে, বুঝলি তো? সময় মতো টাকা শোধ করতে না পারায় লোভী শেঠ রমেশের বাড়ি আর জমিতে কবজা করে নেয়। এবারে রমেশকে সারা দিন শেঠের কাছে মজদুরি করতে হতো। রমেশের এখন একটাই স্বপ্ন ছিল, নিজের জমি আর বাড়ি ফেরত নেওয়া, কারণ সেই বাড়ি আর জমিটা ছিল তার বাবার শেষ স্মৃতি। রমেশ এবারে জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা ঝুপড়ি বানিয়ে থাকতে লাগলো। সে মনে মনে ভাবতো যে আমি কি এরকম গোলামি করতেই জন্মেছি? আমি কি কোনো দিন আমার বাবার শেষ সম্বল ওই লোভী শেঠের কাছ থেকে ছাড়াতে পারবো না? প্রত্যেক মাসে মতিলাল আর বাকি শেঠরা মিলে বসে জল্পনা করত যে কিভাবে তারা তাদের আতঙ্ক গ্রামবাসীর ওপর আরো বাড়াতে পারে। আরে বন্ধুগণ, আমি বিদেশ থেকে একটা বড় তিজোরি আনিয়েছি। এতে অনেকগুলো লকার আছে। এখন তোমরাও তোমাদের মূল্যবান জিনিস আমার কাছে জমা রাখতে পারো, আর সেটা একদম সুরক্ষিত থাকবে। হ্যাঁ, বদলে শুধু তোমাদের প্রতি মাসে কিছু একটু টাকা দিতে হবে। এই কারণে গরিব গ্রামবাসীদের বিশ্বাস করা যায় না, কোথাও চুরি না করে বসে আমাদের টাকা। বাকি সমস্ত শেঠরা মতিলালের এই কথায় হ্যাঁ বলে সায় দিল। একদিন রমেশ জঙ্গলে কাঠ কুড়োতে যায়। কাঠ কুড়োতে কুড়োতে তার নজর পড়ল গিয়ে একটা মাটির গর্তে। সেখান থেকে সে একটা ঝকঝকে পয়সার মতো কিছু জিনিস দেখতে পেল। তারপর রমেশ যেই গর্তের ভেতরে হাত ঢুকিয়ে খুঁজল, সে পেল অনেকগুলো সোনার মোহর।
এটা দেখে রমেশ ভীষণ খুশি হয়ে গেল। তার মনে হলো ভগবান এবারে নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন। খুশি খুশি সে তার ঝুপড়িতে ফিরে গেল আর মোহরগুলোকে একটা বাক্সে লুকিয়ে রেখে দিল। পরের দিন সে আবার ওই গর্তের কাছে এলো, আর যেই ওই গর্তের ভেতরে হাত দিল, আবারও সোনা চাঁদির মোহরগুলো তার হাতে এলো। এবারে এটা তার রোজকারের নিয়ম হয়ে গেল। সে রোজ ওই সোনা চাঁদির মোহরগুলো বাড়ি নিয়ে আসতে লাগলো। সপ্তাহ 2 সপ্তাহে তার বাক্স সোনা চাঁদির মোহরে ভরে গেল। তারপর সে ওই বাক্সটাকে মাটিতে পুঁতে দিল। এখন ওই বাক্সের ব্যাপারে শুধুমাত্র রমেশই জানত। ধীরে ধীরে সময় বয়ে চলল। রমেশ ওই মোহরগুলো দিয়ে নিজের পুরনো বাড়ি আর জমি শেঠের কাছ থেকে ছাড়িয়ে নিল। সে একটা নতুন বাড়ি বানিয়ে সেখানে আরামে বাস করতে শুরু করলো। ভগবান আমার প্রার্থনা শুনেছেন এবং আমাকে আমার জমি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু কিন্তু আমার কাছে এখনো অনেক টাকা পড়ে আছে। আমি এই টাকাগুলো দিয়ে আমার মতো সেই গরিব কৃষকদের সাহায্য করব। যদি আমি সাহায্য না করি, তবে আমার আর সেই লোভী শেঠদের মধ্যে পার্থক্য কি থাকবে? এবারে রমেশ গ্রামের লোকেদের সাহায্য করতে জুটে গেল। ধীরে ধীরে গ্রামের গরিব চাষিরা তাদের বন্ধক রাখা জমি ওই লোভী শেঠদের কাছ থেকে ছাড়িয়ে নিল। গ্রামের লোকেরা এবারে রমেশকে ভগবানের মতো পুজো করতে শুরু করলো। কিন্তু এসব কিভাবে হচ্ছে আর কোথা থেকে এত টাকা আসছে কেউ কিছু বুঝতে পারল না। গ্রামের শেঠরা যেই টাকা পেত অমনি গরিব চাষিদের বন্ধক রাখা জমি ফিরিয়ে দিত, আর সেই টাকা নিয়ে গিয়ে রেখে আসতো শেঠ মতিলালের কাছে। এক রাতে যখন শেঠ মতিলাল গভীর ঘুমে ছিল, তখন একটা চোর চুপি চুপি তার ঘরে ঢুকে আসে আর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। পুলিশ ডাকা হলে সেই চোরটাকে কড়াভাবে জিজ্ঞেস করা হয়। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আমি গত কয়েক মাস ধরে ওই মতিলালের বাড়ি থেকে চুরি করেছি। আমাকে মাফ করে দিন। আমি সব টাকা ফেরত দিতে প্রস্তুত আছি স্যার। এটা শুনে মতিলাল তার লকার খুলে দেখে যে লকারগুলো সবগুলো প্রায় খালি। মতিলাল রেগে আগুন হয়ে গেল। আমার টাকা! হারামজাদা, আমার টাকা কোথায়? স্যারজি, আমাকে মাফ করে দিন। আমি আপনার প্রতিটি পয়সা ফেরত দিয়ে দেব। চুরির জিনিস আমি কোথাও বিক্রি করিনি স্যারজি। আরে ভগবান, ওসব আমার টাকা ছিল না, ওটা গ্রামের সব শেঠদের টাকা ছিল। আমার হার্ট অ্যাটাক হওয়ার আগে তাড়াতাড়ি বল সেই মালগুলো কোথায় রেখেছিস। তারপর চোরটা তাদের জঙ্গলের ভেতরে মাটির গর্তের কাছে নিয়ে গেল, যেখানে সে তার চুরির জিনিস লুকিয়ে রেখেছিল। আসলে চোরটা রোজ রাতে শেঠ মতিলালের বাড়ি থেকে চুরি করে এনে এই মাটির গর্তে লুকিয়ে রাখত। খবর পেয়ে পুলিশ সেই গর্তটা খোঁড়াতে শুরু করে, কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। মানে আমি তো সব এখানেই রেখেছিলাম স্যারজি। কিভাবে সব উধাও হয়ে গেল? তো স্যার, মা কসম, আমি এখানেই রেখেছিলাম স্যারজি, সত্যি বলছি। এটা শুনে শেঠ মতিলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে মনে মনে ভীষণ খুশি হচ্ছিল। ভিড়ের ভেতরে দাঁড়িয়ে থাকা রমেশ বুঝতে পারল যে সে রোজ রোজ যে সোনা চাঁদির মোহরগুলো ওই গর্ত থেকে পেত, এই চোরই সেগুলো ওখানে লুকিয়ে রাখত। ভগবানের এই ন্যায় বিচার দেখে সে মনে মনে খুব খুশি হলো। শেঠদের গরিব মানুষদের রক্তচোষা টাকা পয়সা আবার গরিব মানুষগুলোর কাছেই ফেরত চলে এসেছিল। শেঠ মতিলাল আর তার সমস্ত বন্ধু শেঠরা এবারে কাঙাল হয়ে গেছিল। গ্রামে আবার একটা নতুন দিন শুরু হলো। মতিলাল আর তার শেঠ বন্ধুরা এবারে নিজেরাই মজদুরি করার জন্য বাধ্য ছিল। এখন এমন সময় ছিল যে শেঠ মতিলাল ভিখারি হয়ে গেছিল। এখন তার খাওয়া দাওয়া করার জন্য কিচ্ছু ছিল না। সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, আর যাতে কেউ তাকে দয়া করে কোনো মজদুরির কাজ দেয় আর সে কিছু খেতে পায়। এভাবেই শিবপুরা আবার একবার হাসি খুশি সমৃদ্ধ গ্রাম হয়ে উঠল। তবে যাওয়ার আগে 1 সেকেন্ড, এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একটা কথা বলুন তো, আপনারা কি হরর স্টোরি দেখেন? ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো? কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে, যার নাম ব্রায়ান টুনস হরর বেঙ্গলি। ওই চ্যানেলটার লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে তার আগে একটি কথা আমি বলে দিই,
আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না, কারণ এই চ্যানেলে ভূত, প্রেত, ডাইনি বুড়ি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যের গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের। ও, যেতে যেতে আরেকটি শেষ কথা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি আমার প্রাইম টুনস ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার, আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না। আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? পারফেক্ট। আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত। আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন।